জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইতিহাস শুধু নয়, বাংলা ছাত্রছাত্রীরও ডিমান্ড ছিল স্যার, আমরা শুনছি অফুরন্ত তথ্য পাচ্ছি এবং অনেক ক্লিয়ার হচ্ছে কনসেপ্টগুলো। স্যার আমাদের কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ নিয়ে যদি একটু আলোচনা করে দেন সবিস্তারে খুব ভালো হয়। ডিমান্ডটার সঙ্গে সঙ্গে আমরা ডায়েরিতে এন্ট্রি করি, সেই উপস্থাপন তোমাদের কাছে করার চেষ্টা করছি সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ নিয়ে। সেই বিনয় কৃষ্ণদেবের একটি বসত বাড়িতে একটা ছোট্ট কনের রুমে ভাড়া নিয়ে পত্রা শুরু করলো। বাগবাজারে বিনয় কৃষ্ণদেবের বাড়িতে একটা রুম ভাড়া নিয়ে চললো। যেমন দেখেছিলাম আমরা বরানগরে সেই কালীনাথ চৌধুরী একটা 10 টাকা দিয়ে ভাড়া নিয়েছিল স্বামীজি, যেখানে রামকৃষ্ণ মিশন পত্রা শুরু করলো 1896 সালে। দেখো ভাড়া বাড়িতে কত কিছু নাই হয়েছে, তাই না? অনুশীলন সমিতি কিন্তু একটা ছোট্ট ভাড়া বাড়িতে চলেছিল, সেই 12 নম্বর মদন মিত্র লেন, ছোট্ট একটা রুমে ভাড়া নিয়ে চলেছিল কিন্তু অনুশীলন সমিতি। আবার এই বঙ্গীয় সাহিত্য পরিষদ দেখছি আমরা একটা ভাড়াটিয়া রুমেতে চলছে বাগবাজারে। আজকের যেটা আমাদের খান্না থেকে আগে গিয়ে এপিসি রোডে অবস্থান করছে, প্রফুল্লচন্দ্র রোডে, সেটা কিন্তু 1909 সালে আসে। তো নিজের নির্দিষ্ট ঠিকানা বা পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা পাওয়ার আগেই কিন্তু 1906 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাদের শাখা কিন্তু রংপুরে খুলে ফেলেছিল। স্বদেশী বয়কট যুগে বঙ্গভঙ্গের জুড়ে আমরা জানি প্রথম জাতীয় বিদ্যালয় ন্যাশনাল স্কুল রংপুরে গড়ে ওঠে 1905। আর 1906 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ রংপুরের শাখা খুলে ফেলেছিল। সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ আজকে আমাদের আলোচ্য, এবং ICS অফিসার রমেশচন্দ্র দত্তের মতো মানুষ দ্বিতীয় প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিল। আর এই বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, এল লিওটার্ড, ক্ষেত্রপাল চক্রবর্তীর মতো মানুষ কিন্তু যোগ দিয়েছিল এই বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠায়। তাই বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠায় ক্ষেত্রপাল চক্রবর্তী, এল লিওটার্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন এরা বড় ভূমিকা নিয়েছিল বা অগ্রণী ভূমিকা নিয়েছিল। 1300 বঙ্গাব্দের প্রতিষ্ঠা হয়েছিল সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ, যার ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে ফুটে উঠেছে। তোমরা এখানে যেতে পারো। বল্লাল সেন যে কুঁজোটা, যে বড় একটা হাঁড়ি মানে কুঁজো বলি আমরা, যাতে তিনি জল খেতেন, সেটা কিন্তু রাখা রয়েছে ওখানে। বঙ্গীয় সাহিত্য পরিষদের দোতলায় যে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা হয়, যার প্রথম ইটটি পুঁতেছিলেন, প্রথম স্থাপন করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, সেই কর্ণিকটা কিন্তু রাখা রয়েছে। চর্যাপদের আসল পুঁথি কিন্তু রাখা রয়েছে। 1916 সালে এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী সেই চর্যাপদকে কিন্তু প্রথম বই আকারে প্রকাশ করে দিয়েছিল। কত কিছু সাক্ষী এই বঙ্গীয় সাহিত্য পরিষদ। আমরা দেখতে পারেন সেই নবীনচন্দ্র সেন যে চেয়ার টেবিলে বসে পলাশির যুদ্ধ কবিতা লিখেছিলেন, সেই টেবিলটাও কিন্তু ওখানে রাখা রয়েছে। সন্ধ্যাকর নন্দী রামচরিতের পুঁথি ওখানে রাখা রয়েছে। 1897 যখন হরপ্রসাদ শাস্ত্রী নেপাল গিয়েছিলেন এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিতের পুঁথি আবিষ্কার করে এনেছিলেন, সে পুঁথি কিন্তু রাখা রয়েছে। তাই কত কিছু সাক্ষী সেই বঙ্গীয় সাহিত্য পরিষদ আজকের আমাদের আলোচ্য টপিক। দেখতে পাচ্ছ যে ছবি ফুটে উঠেছে, তোমরা দেখতে পারো। বঙ্গীয় সাহিত্য পরিষদ সোমবার ছুটি, বাকি দিন খোলা থাকে, তোমরা দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা যখন হচ্ছে তখন কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ নাম ছিল না, ভালো করে মনে রাখবে। তাহলে 1893 23শে জুলাই, 1893 23শে জুলাই একেবারে শোভাবাজারের শেষ প্রান্তে, যেটা বাগবাজার স্টার্টিং হচ্ছে, ওই জায়গাটাতে ছিল বিনয় কৃষ্ণদেবের বাড়ি। তাহলে 1893 সালের 23শে জুলাই আজকের উত্তর কলকাতার শোভাবাজারে বিনয় কৃষ্ণদেবের বাড়িতে পথ চলা শুরু করলো বঙ্গীয় সাহিত্য পরিষদ। এবং কিভাবে চললো? একটি বসত বাড়ি, সে ছোট রুম ভাড়া নিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ পথ চলা শুরু করেছিল। বলা বাহুল্য প্রতিষ্ঠাকালে কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ নাম কিন্তু ছিল না। কি নাম ছিল না? বিনয় কৃষ্ণদেবের একটা রুম যখন ভাড়া নিয়ে চললো তখন তার নাম ছিল দ্য বেঙ্গল একাডেমি অব লিটারেচার। কি নাম ছিল? দ্য বেঙ্গল একাডেমি অব লিটারেচার। এই নামে 1893 23শে জুলাই পথ চলা শুরু করলো বঙ্গীয় সাহিত্য পরিষদ। 1894 সালে যখন একজন ICS অফিসার বিনয় কৃষ্ণদেবের বাড়িতে যোগ দিলেন, তিনি হচ্ছে রমেশচন্দ্র দত্ত, তখন থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ আস্তে আস্তে কিন্তু খ্যাতি পেয়েছিল বা জনপ্রিয়তার শীর্ষে গিয়েছিল। আরেকবার বলবো, 1893-তে দ্য বেঙ্গল একাডেমি অব লিটারেচার প্রতিষ্ঠা হয়, ভালো করে মনে রাখবে। এবং প্রথম সভাপতি কিন্তু বিনয় কৃষ্ণদেবের নিজেই হয়েছিল, কেউ ভুল করলে চলবে না। তাই প্রথম সভাপতি কে হয়েছিল? বিনয় কৃষ্ণদেব। যার বাড়িতে গড়ে উঠলো সে বিনয় কৃষ্ণদেব প্রথম সভাপতি হলেন। তিনি প্রায় কয়েকটা মাস, 1 বছর নয়, যদিও সালের নিরিখে 1 বছর, 1893 থেকে 94 1 বছর, কিন্তু কয়েক মাস তিনি সভাপতি ছিল। 1894 সালে, 1869 সালে ICS অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস উত্তীর্ণ, 1869 ব্যাচ, যার জন্ম 1848, মৃত্যু 1909। সেই ব্যক্তি আর কেউ নন, রমেশচন্দ্র দত্ত, RC দত্ত। সে RC দত্ত বা রমেশচন্দ্র দত্ত, যার জন্ম 1848, 1909, মৃত্যু। তিনি 1869 সালে, যে বছর গান্ধীর জন্ম হচ্ছে,
দেখো সেই বছরে আইসিস হচ্ছে রমেশচন্দ্র দত্ত। তিনি এই বঙ্গ সাহিত্য পরিষদে বা 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 দ্য বেঙ্গল একাডেমি অফ লিটারেচারের প্রথম প্রেসিডেন্ট কি হলেন? আইসিএস অফিসার রূপে। তিনি কাউন্টের তালিকায়, শ্রমিক সংখ্যার তালিকায় দ্বিতীয় সভাপতি, কিন্তু প্রথম আইসিএস রূপে কে সভাপতি হয়েছিল? তখন বিনয় কৃষ্ণদেব হবে না, তখন উত্তর হবে রমেশচন্দ্র দত্ত। মনে রাখবে। তো যাই হোক, সে দ্বিতীয় সভাপতি হলেন রমেশচন্দ্র দত্ত, প্রথম সভাপতি বিনয় কৃষ্ণদেব। মনে রাখবে এটা। আর বিনয় কৃষ্ণদেব যখন প্রথম সভাপতি হলেন, প্রথম সভাপতি হয়েছিলেন প্রতিষ্ঠাতা এল লিওটার্ড। ক্ষেত্রপাল চক্রবর্তী এবং এল লিওটার্ড বঙ্গের সাহিত্য প্রতিষ্ঠা করলো। সেই প্রথম সহসভাপতি কে হয়েছিল? উত্তর হবে এল লিওটার্ড। বঙ্গ সাহিত্য পরিষদে বড় ভূমিকা নিয়েছিল প্রতিষ্ঠায়, নামটা মনে রাখবে, ক্ষেত্রপাল চক্রবর্তী, এল লিওটার্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, এরা কিন্তু সবাই যুক্ত ছিল বঙ্গ সাহিত্য পরিষদ প্রতিষ্ঠায়। বঙ্গ সাহিত্য পরিষদের প্রথম আমরা দেখলাম সভাপতি বিনয় কৃষ্ণদেব এবং দ্বিতীয় সভাপতি রমেশচন্দ্র দত্ত। যখন রমেশচন্দ্র দত্ত দ্বিতীয় সভাপতি হচ্ছে, তখন দ্বিতীয় সহসভাপতি হচ্ছে যুগ্মভাবে দুজন, একজন আরিন টেগর আর একজন নবীনচন্দ্র সেন। আর বিনয় কৃষ্ণদেব যখন সভাপতি হয়েছিলেন, তখন প্রথম সহসভাপতি হয়েছিল কিন্তু এল লিওটার্ড। নামটা একটু মনে রাখবে এটা। আর বঙ্গ সাহিত্য পরিষদের প্রথম যুগ্মভাবে সম্পাদক হয়েছিল দুজন, একজন দেবেন্দ্রনাথ মুখার্জি আর একজন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তাহলে কি বললাম? একজন দেবেন্দ্রনাথ মুখার্জি আর একজন কিন্তু হলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যে মানুষটা বঙ্গভঙ্গের সময় অরন্ধন দিবস পালন করেছিল। মনে রাখবে, যিনি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 16 অক্টোবরকে সেন্সিটিভ ডে বা দুঃখের দিন বলে চিহ্নিত করেছিল, যিনি জাতীয় শিক্ষা পরিষদে অধ্যাপনায় যুক্ত ছিলেন, সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কিন্তু যুগ্মভাবে প্রথম সহসম্পাদক হন। মনে রাখবে এটা। যুগ্মভাবে সম্পাদক হলো কে? দেবেন্দ্রনাথ মুখার্জি এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর প্রথম সভাপতি বলেছি বিনয় কৃষ্ণ দেব প্রথম সভাপতি, আর প্রথম সহসভাপতির নামটা মনে রাখবে, প্রতিষ্ঠাতা এল লিওটার্ড কিন্তু হয়েছিল। এই বঙ্গ সাহিত্য পরিষদে একটা মারাত্মক ডিবেটিং শুরু হলো। বঙ্গ পরিষদের একটা গোষ্ঠী চাইলো তারা বাংলা ভাষায় জার্নাল প্রকাশ করবে, আর একটা গোষ্ঠী চাইলো ইংরেজি ভাষায় জার্নাল প্রকাশ করবে। এই নিয়ে মতানৈক্য। আমরা যেমন দেখেছিলাম যে 1813 সালে দ্বিতীয় চার্টার অ্যাক্টে বলে 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষার উন্নতির জন্য দেওয়া হলো। টাকাটা প্রাচ্য খাতে না পাশ্চাত্য খাতে খরচ হবে, এই নিয়ে দেখা দিল দ্বন্দ্ব। শেষ পর্যন্ত টাকাটা খরচ করা সম্ভবই হয়নি। এখানেও ঠিক তাই, বাংলা ভাষায় ইংরেজি ভাষায় জার্নাল প্রকাশ হবে। যাক, তাহলে এই বঙ্গ সাহিত্য পরিষদ ইংরেজি ভাষায় মাসিক জার্নাল প্রকাশের কথা ঘোষণা করলো। তার প্রতিবাদ করলেন উমেশচন্দ্র বটব্যাল, আজকের হুগলির খানাকুলের রামনগরের সন্তান এই উমেশচন্দ্র বটব্যাল, যিনি 1852 থেকে 1898 সংস্কৃত কলেজ থেকে এমএ ডিগ্রি লাভ করেছিলেন। এই মানুষটা নড়াইলের ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কিন্তু ইংরেজি সাবজেক্টের শিক্ষক থাকলেও তিনি বঙ্গ সাহিত্য পরিষদ থেকে বাংলা ভাষায় একটা জার্নাল প্রকাশ করার কথা ঘোষণা করলেন। তাহলে একদিকে ইংরেজি ভাষা জার্নাল প্রকাশ হবে না বাংলা ভাষা জার্নাল প্রকাশ হবে, এই দ্বন্দ্ব হলো। কিন্তু উমেশচন্দ্র বটব্যালের নেতৃত্বে বাংলা ভাষায় জার্নাল প্রকাশের মত দেওয়া হলো। শেষ পর্যন্ত বাংলা ভাষা সাহিত্যের উন্নতির জন্য যেহেতু বঙ্গীয় পরিষদ গঠিত হয়েছিল, তাই বাংলা ভাষায় জার্নাল প্রকাশ হবে ঘোষণা করা হলো। অর্থাৎ উমেশচন্দ্র বটব্যালের মতামত কিন্তু এখানে গ্রাহ্য পেল। যাক, বাংলা ভাষা সাহিত্য উন্নতির জন্য এই বঙ্গীয় সাহিত্য পরিষদ গড়ে উঠল। তো ভালো করে মনে রাখবে, এই বঙ্গীয় পরিষদ 1893 গড়ে উঠলেও 6 বছর পরে 1899 সালে 19শে ফেব্রুয়ারি একটি বিশেষ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেতে ঠাকুর পরিবারের সদস্য দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একটি বিশেষ চেয়ার দান করেছিল। মনে রাখবে এটা, যে চেয়ারটা প্রেসিডেন্ট চেয়ার বা সভাপতির চেয়ার নামে চিহ্নিত হয়। আবারও বলবো, 1893-তে প্রতিষ্ঠা হয়। 1899 সালের 19শে ফেব্রুয়ারি একটি স্পেশাল সেশন, বিশেষ বৈঠক ডাকা হয়। সেখানে সভাপতির জন্য একটি চেয়ার দান করেন ঠাকুর পরিবারের সদস্য দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নামটা প্রত্যেকে মনে রাখবে। এখন কোথায় আছে বঙ্গ সাহিত্য পরিষদ? 1909 সালে স্থায়ী ঠিকানা লাভ করেছিল বঙ্গ সাহিত্য পরিষদ, এবং 137/1 কর্নওয়াল স্টেট, যখন এটা নাম ছিল, এখানে কিন্তু স্থানান্তরিত হয়েছিল। বঙ্গ সাহিত্য পরিষদ তার ঠিকানা কিন্তু 1909 সালে লাভ করেছিল পার্মানেন্ট। তাহলে 9-এর সাথে 16 বছর পরে আজকের ঠিকানায় কিন্তু উঠে আসে। যদিও তোমাদের মনে রাখতে হবে 1906 সালে এরা রংপুরে কিন্তু ব্রাঞ্চ খুলে ফেলেছিল অস্থায়ী ঠিকানা থাকাকালীনই। মনে রাখবে এটা। তো যাও, সেই মানিকতলায় আচার্য প্রবলচন্দ্র রায় রোডে রয়েছে, তোমরা দেখে আসতে পারো এই বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই পরিষদের একটা মারাত্মক ঘটনা বলবো। বিদ্যাসাগরের জীবনের 3656টি যে বই তিনি স্টাডি করেছিলেন 28টি আলমারিতে রাখা রয়েছে। প্রত্যেকটি আলমারি কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখে এসেছি। 2015 সালে আমাদের ট্যুর ছিল একটা, সেই ট্যুরেতে আমরা দেখে এসেছিলাম। তো 28টি আলমারিতে 3656টি বই বিদ্যাসাগরের প্রত্যেকটা বই ওখানে সংরক্ষিত রাখা রয়েছে। আর এই বঙ্গ সাহিত্য পরিষদকে যারা বড় করেছিলেন তাদের নাম
না বললেই নয়, বিদ্যাসাগর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ ঠাকুর, নগেন্দ্র প্রসাদ বসু, রজনীকান্ত গুপ্ত, চারুচন্দ্র ঘোষ, সুরেশচন্দ্র সমাজপতি, হরপ্রসাদ শাস্ত্রী, কার নাম না বলবো না, সকলে যুক্ত ছিল এই বঙ্গীয় সাহিত্য পরিষদে। হরপ্রসাদ শাস্ত্রীর নামটা বলতেই হবে, যিনি এখান থেকে 1916 সালটা মনে রাখবে তোমরা, চর্যাপদের পুঁথিটি প্রকাশ করলো একটি গ্রন্থাকারে, নাম হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। এই নামে কিন্তু 1907 চর্যাপদ, যেটা নেপাল থেকে তিনি আবিষ্কার করে এনেছিল রাজগ্রন্থাগার থেকে, সেটা 16 সালে তিনি প্রকাশ করে দিল। নামটা হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান এবং দোহা, মনে রাখবে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে কতবার গিয়েছিল? বাংলা স্টুডেন্টদের অনেকবার জানতে হয়, 3 বার তিনি গিয়েছিলেন। 1897 মনে রাখবে তিনি প্রথমবার যখন নেপালে গেলেন, সেখানে সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থর পুঁথি কিন্তু আবিষ্কার করে নিয়ে এলেন, মনে রাখবে এটা। আর 1907 চর্যাপদ করলেন, সেই চর্যাপদের পুঁথি কিন্তু আবিষ্কার হচ্ছে বই আকারে 1916 সালে, প্রত্যেকে মনে রাখবে। এই হরপ্রসাদ শাস্ত্রী 1902 সালে কালিদাসের সংস্কৃত ভাষায় লেখা সে মেঘদূতটাকে বাংলা ভাষায় ছেপেছিলেন এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, মনে রাখবে এটা। এই বঙ্গীয় সাহিত্য পরিষদে বর্তমানে প্রায় 1.5 লক্ষ বই সংরক্ষিত রয়েছে, একটা বিশাল বড় পাঠাগার। এখানে শুধু বাংলা ভাষায় নয়, সংস্কৃত, ইংরেজি এবং আরবি ভাষাতেও প্রচুর বই কিন্তু সংরক্ষিত আছে, প্রকাশ করে আজও। এটা বলেছিলাম, রংপুরে তো 1906 সালে এরা প্রথম শাখা খুলে ফেলেছিল। 1909 সালে প্রথম এরা স্থায়ী ঠিকানা পাচ্ছে ঠিকই, এই 6 এরা ব্রাঞ্চ খুলে ফেলেছিল। তাই বঙ্গীয় সাহিত্য পরিষদ রবীন্দ্রনাথ ঠাকুর, লিওটার্ড ক্ষেত্রপাল চক্রবর্তী প্রতিষ্ঠা করলো। আইসিএস অফিসারের মতো মানুষ, রমেশ দত্তের মতো মানুষ এখানে সেকেন্ড প্রেসিডেন্ট বা সভাপতি হয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদের আধুনিকরণ ঘটিয়ে দিয়েছিল। আপনারা আজকে দেখতে যেতে পারেন, সকলে ঘুরে আসবেন। তা আজকে এই পর্যন্ত রইল, কেমন লাগলো প্রত্যেকে জানিও কিন্তু। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।